নমস্কার। আজ বাংলা ডিজিটালের আকর্ষণীয় অনুষ্ঠান আপনারা জানেন, রাজনীতির টি-20। আজকের রাজনৈতিক টি-20 শুরু করছি। আমাদের ভারতবর্ষে এখন টি-20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে ক্রিকেটের, আপনারা দেখছেন, এবং সেখানে একটা খুব আকর্ষণীয় অবস্থায় টুর্নামেন্টটা এসে গিয়েছে। তার চেয়েও মনে আকর্ষণীয় আমাদের হতে চলেছে পশ্চিমবঙ্গের ভোটের টি-20, বিধানসভা ভোট সামনে। এরই মধ্যে কিন্তু আরব দুনিয়ায় যুদ্ধের ঘনঘটা, কালো মেঘ অশান্ত, রীতিমতো মার দাঙ্গা, এ ওকে মিসাইল ছুটছে তো সে তার জবাব দিচ্ছে। এই যুদ্ধটা এখন তার শুধু আমেরিকা, ইসরায়েল বনাম ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই। পশ্চিমবঙ্গের লড়াইটাও কিছু কম নয়। 28শে ফেব্রুয়ারি আপনারা জানেন খসড়া ভোটার তালিকা প্রকাশিত হলো। এটা হচ্ছে এসআইআর এর পর প্রথম প্রকাশিত ভোটার তালিকা। ঠিক তার পরের দিন 1 মার্চ থেকে কেন্দ্রীয় বাহিনী, আধা সামরিক বাহিনী পশ্চিমবঙ্গ টহল শুরু করল। ভারতবর্ষের কোনো লোকসভা বিধানসভার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবার আগে নির্বাচন কমিশন আধা সামরিক বাহিনী মাঠে নামায়নি, কিন্তু পশ্চিমবঙ্গে নামল। পশ্চিমবঙ্গে অনেক কিছু নজিরবিহীন ঘটনা ঘটছে ভোটকে কেন্দ্র করে। নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, এটাও একটা নজিরবিহীন ঘটনা পশ্চিমবঙ্গে ঘটিয়ে দিলেন। কেন 1 মার্চ থেকে আধা সামরিক বাহিনী নামলো, সেটার একটু ব্যাখ্যা বোধহয় প্রয়োজন আছে। 28শে মার্চ যে ভোটার তালিকা প্রকাশিত হবে, নির্বাচন কমিশন জানত যে সারা পশ্চিমবঙ্গে একটা ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখনও আমি টিভিতে দেখছি একটা মর্মান্তিক মৃত্যু। ওই ভোটার তালিকায় নাম নেই, সেই আতঙ্কে, সেই টেনশনে হার্টফেল করে মারা গেছেন। তার গোটা পরিবার অভিযোগ করছে যে এর আর কোনো কারণ নেই মৃত্যু, শুধু এই ভোটার তালিকায় নাম না থাকায় মৃত্যু। আমরা দেখেছি পশ্চিমবঙ্গে শতাধিক মানুষ হয় মৃত্যু হয়েছে না আত্মঘাতী হয়েছে এই ভোটার লিস্টকে কেন্দ্র করে। আবার বিজেপি বলছে অন্য রাজ্যে তো এটা হয়নি, এখানে হচ্ছে কেন? হ্যাঁ, বিহারে আমরা টাটকা দেখেছি ভোটার তালিকা সংশোধন, নিবিড় সংশোধন, যেটাকে এসআইআর বলে, হয়েছিল, এবং প্রায় 70 লক্ষ মানুষের নাম সেখানে নিঃশব্দে বাদ চলে গিয়েছিল। তারপর ভোট হয়েছিল, বিধানসভার ভোটে যথারীতি বিজেপি জোট, এনডিএ সেখানে ক্ষমতায় এসেছে। তো এখন সেটাকে উদাহরণ হিসেবে বলা হচ্ছে যে বিহারে তো কিছু হয়নি। বিহারে তো বিরোধীরা টেরই পায়নি কি হচ্ছে, এবং সেখানে বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস নয়, তারা বুঝতেই পারেনি কি হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ অনেক সজাগ, সতর্ক এবং রাজনৈতিক সচেতন রাজ্য, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। তা সেখানে এই রাজনৈতিক সচেতন মানুষ বুঝতেই পেরেছিল নাগাম যে একটা ভয়ঙ্কর আঘাত আসছে। এই আঘাত শুধু ভোটার তালিকার ওপরে আঘাত নয়, এই আঘাত হচ্ছে গণতন্ত্রের ওপরে আঘাত, সার্বভৌমত্বের ওপরে আঘাত। ভোটার তালিকায় কারচুপি আমরা সিপিএম এর জমানায় দেখেছি। তার একটা পদ্ধতি ছিল, সেটা নিঃশব্দে, এবং ভোটের প্রসেসটাই, রিগিংয়ের প্রসেসটাই সিপিএম শুরু করতো ভোটার তালিকা থেকে, বেছে বেছে বিরোধীদের নাম বাদ দিয়ে দিত। আর সেইটা, এই রিগিংয়ের এই প্রসেসটা কমপ্লিট হতো ভোট গণনার কাজে, সেখানে গিয়ে ব্যাপারটা কমপ্লিট হতো। এরা বিজেপির কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন মিলে তারা যেটা করেছে সেটা হচ্ছে ঢাকঢোল পিটিয়ে কারচুপি, ঢাকঢোল পিটিয়ে এরকম আমরা করছি,
কোনো চুপি চুপি নয়, একদম ঢাক ঢোল পিটিয়ে করছে। কি করছি না, ভোটার তালিকা থেকে আমরা যদি মনে করি এই মানুষটা ঠিক মানে বিজেপির পক্ষে ভোট দেবে না, তাকে বাদ দিয়ে দেবো। এই জোড়া ফুলের ভোটার, তাকে বাদ দিয়ে দেবো। সিপিএম মৃদু কণ্ঠে, ওদের কণ্ঠ খুব মৃদু, বলছে হ্যাঁ এই ভোটার তালিকা ঠিক হয়নি, বাদ হয়ে যাচ্ছে সব। কিন্তু এই যে প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে পশ্চিমবঙ্গ থেকে, এটা সারা ভারতবর্ষকে পথ দেখাচ্ছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা সকলেই জানেন, সুপ্রিম কোর্টে মানে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় যেটা, সেখানে সওয়াল করেছে এবং ভোটার তালিকা নিয়ে তার যে সওয়াল, তার যে অভিযোগ, আমাদের উচ্চতর ন্যায়ালয় সুপ্রিম কোর্ট অ্যাডমিট করেছে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ভারতবর্ষ স্বাধীনতার পর আপনারা কখনো শুনেছেন যে ভোটের কাজ তদারকি করছে আদালত? শোনেন। তার কারণ কি হলো না, এসআইআর এর নামে নির্বাচন কমিশন এবং কমিশনার জ্ঞানেশ কুমার যে সমস্ত কাণ্ড কীর্তিকলাপ করছিলেন, সেগুলো হচ্ছে সংবিধান বিরোধী। কেন সংবিধান বিরোধী? মানুষের ভোটাধিকার হচ্ছে মৌলিক অধিকার, গণতান্ত্রিক মৌলিক অধিকার হচ্ছে ভোটাধিকার। সেই ভোটাধিকার তুমি তোমার মতো যুক্তি সাজিয়ে গায়েব চলে তালিকা থেকে ভোটারদের নাম তুমি বাদ দিয়ে দিচ্ছ, অর্থাৎ তার ভোটাধিকার হরণ করছো। তার নানা রকম তরিকা, আজকে এই নির্দেশ, কালকে সেই আদেশ, এসব করে তুমি তোমার এই উদ্দেশ্য যে ভোটার তালিকাকে এমনভাবে তৈরি করতে হবে যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেন আর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে না পারে, তৃণমূল কংগ্রেস যেন ক্ষমতায় প্রত্যাবর্তন না করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বা তার সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের যে লড়াই, সে লড়াই যেন একদম ফিনিশ হয়ে যায়। আরে ভাই, লড়াইয়ের ব্যাটনটা তো আমাদের পশ্চিমবঙ্গের আপামর মানুষ হাতে তুলে নিয়েছে। এসআইআরের যে হেনস্থা, যে হয়রানি, তার বিরুদ্ধে যে লড়াইটা শুরু হয়েছে, সেটা সাধারণ মানুষের লড়াই। সেই এটা কোনো রাজনৈতিক দলের লড়াই আর নেই। হ্যাঁ, অবশ্যই নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু এই লড়াইটা আম জনতার লড়াই হয়ে গেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং বিজেপি বুঝতে পারছে যে তাদের সব ছল চাতুরি নির্বাচন কমিশনকে সামনে রেখে যা করছিল ভোটার তালিকা সংশোধনের নামে, সব ধরা পড়ে গেছে। সুপ্রিম কোর্টের কাছে যেরকম ধরা পড়েছে, তেমনি ধরা পড়েছে সাধারণ মানুষের কাছে। আপনারা জানেন সুপ্রিম কোর্ট যেসব আদেশ দিয়েছে, তার মধ্যে একটা আদেশ হচ্ছে বাইরের রাজ্য থেকে মাইক্রো অবজারভার আনা হচ্ছে। 800 মাইক্রো অবজারভার এনে তাদের ওই বিজেপির কথা মতো ভোটার তালিকা থেকে লোকের নাম বাদ দেওয়ার ব্যবস্থা করছে, সেটা আটকে দিয়েছে সুপ্রিম কোর্ট। এরকম আরো কতগুলো জিনিস, যে তুমি যে কারণ দেখিয়ে ভোটারদের বলছো তোমরা এনলিস্টেড হতে পারবো না, তারা বলছে না, এই জিনিস তার কাছে থাকলে তাকে ভোটার তালিকায় তার নাম যুক্ত করতে তুমি বাধ্য। যদিও এখনো নির্বাচন কমিশন তঞ্চকতা করছে, তারা চেষ্টা করছে সুপ্রিম কোর্টের বিভিন্ন আদেশ অমান্য করে ভোটার তালিকা তৈরি করতে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বসে থাকার মানুষ নন, তিনি একবারে স্প্যান্ডে ধর্ণা করে লক্ষ লক্ষ মানুষকে রাজ্যে জাগিয়ে তুলেছে, এসো সবাই আমরা পথে নামি, লড়াই করি, এবং দরকার হলে দিল্লি যাব। একটা লড়াই হবে আদালতে, আর একটা লড়াই হবে রাজপথে। এবং সেই জায়গায় নির্বাচন কমিশন এবং বিজেপির কেন্দ্রীয় সরকার জিনিসটাকে নিয়ে গেছে। আচ্ছা, এই যে বলা হয়েছিল বাংলাদেশি, রোহিঙ্গা, তার কোনো হিসেব আসছে কি? এই যে 1 কোটির ওপর সব মিলিয়ে ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার যে ব্যবস্থা নির্বাচন কমিশন বিজেপির কেন্দ্রীয় সরকারের নির্দেশে করছে, সেখানে এখনো পর্যন্ত তারা বাংলাদেশি বা রোহিঙ্গাদের কথা বলতে পেরেছে? এত বাংলাদেশি, এত এই রোহিঙ্গা বাদ গেছে, এখনো কিচ্ছু বলতে পারে।
এবং এই যে সন্দেহজনক ভোটার তালিকা, যাদের সন্দেহজনক এতে নাম রাখা হয়েছে, তাদের কি সব যুক্তি? না, ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে যে বিয়ের পরে টাইটেল চেঞ্জ হয়েছে, তাকে বলছে টাইটেল চেঞ্জ হলে কি করে ভোটার হবে? এটা জানেই না যে আমাদের রাজ্যে মানুষের পরিচয়, মহিলাদের বিশেষ করে বিয়ের পর তার যে শ্বশুরকুল হয় তার পদবিটা ব্যবহার হয়। তা এরমভাবে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে এবং সেইটা হচ্ছে একেবারে পুরোপুরি অন্ধের মতন, নির্লজ্জের মতন বিজেপির পক্ষপাতিত্ব করে। আপনারা দেখুন, পশ্চিমবঙ্গে 70টার মতন সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা আছে, যে বিধানসভাগুলোয় বেশিরভাগ ভোটার হচ্ছে সংখ্যালঘু মুসলিম, এবং সেখানে খুব স্বাভাবিক যে সেখানে তৃণমূলের শক্ত ঘাঁটি সেসব নির্বাচন কেন্দ্রগুলো, এবং সিংহভাগ বিধানসভা জনপ্রতিনিধি হচ্ছে তৃণমূল কংগ্রেসের, জোড়াফুলের প্রতীকে জিতে এসছে। এই 70টার মতন বিধানসভা কেন্দ্রে সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ গেছে। মানে তুমি স্বাধীন ধর্মনিরপেক্ষ দেশে তুমি একটা ধর্মের মানুষকে শুধু তারা বিজেপিকে ভোট দেয় না বলে তাদের নাম তুমি বাদ দিচ্ছ। তার মানে এই নয় যে বিজেপিকে যারা ভোট দেয় তাদের নাম বাদ যায়নি। সবচেয়ে বড় উদাহরণ মতুয়া সমাজ, তারা ঢেলে ভোট দিয়েছে বিজেপি, নাগরিকত্ব পাইয়ে। এখন আবার নতুন করে একটা লালিপপ ঝোলানো হচ্ছে, যখন বুঝতে পারছে তাদেরও কাতারে কাতারে মানুষের নাম বাদ গেছে এবং তারা প্রচণ্ড হোস্টাইল হয়ে গেছে। এবারে তারা বিজেপিকে এই নির্বাচনে শিক্ষা দিতে কোমর বেঁধে তৈরি হয়ে গেছে। তখন একটা নতুন আবার 2-3 দিন হলো খুঁড়োর কল ঝোলানো হচ্ছে তাদের সামনে। আরে ভাই, মানুষ কি এত বোকা? মানুষ বুঝতে পারবে না যে কিভাবে তাদেরকে একটা বিভ্রান্ত করা হচ্ছে? সুতরাং এই জন্যে বিজেপিকে সাবধান হতে বলছি। তোমরা ভেবেছোটা কি? ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কেন্দ্র, প্রায় 40% ভোটারের নাম বাদ গেছে। তা সত্ত্বেও দায়িত্বহীন ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে বলছেন এখনো এক ভোটে হলো জিতব, এসব পুরো আমাদের হারানো যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এত কিছু করছে ওরা, এখনো বলছি তৃণমূল কংগ্রেস 250টা আসন পাবে। দেখুন, নরেন্দ্র মোদী এলেন কয়েক দফা, অমিত শাহ এলেন কয়েক দফা, আরো যারা সব কেষ্টবিষ্টু আছেন বিজেপি, দিল্লি থেকে আসছেন, ভোটের সময় যেরকম আসেন, ভোট পাখিদের আনাগোনা এই বসন্তের কোকিলের মতো না। এবার কিন্তু 200 পার আর বলছেন না, বলছেন তৃণমূল কংগ্রেস হারবে, আমরা ক্ষমতায় আসবো। ইসবার 200 পার 2021-এর যে স্লোগান ছিল, সেই স্লোগান কিন্তু তারা এবার দিতে পারছেন না, কারণ দিতে পারবেন না। এই জন্যে যে তারা বুঝে গেছে লক্ষ্মীর ভাণ্ডার, মানুষ যেরকম ঘরের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারকে লক্ষ্মীর মতন এ করে পুজো করছেন ঘরে ঘরে, তেমনি যুব সাথী গোটা যুব সম্প্রদায়ের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে। এই তো আপনি সবাই শুনেছি, এরা বলতো বিজেপির নেতারা লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে মানুষকে ভিক্ষে দিচ্ছে, ভোট কিনছে। তাহলে তোমরা আবার কেন বলছো লক্ষ্মীর ভাণ্ডার থাকবে, আবার আমরা অন্নপূর্ণা ভাণ্ডার বলে আর একটা চালু করবো, 3000 টাকা 2000 টাকা এক একজন নেতা একরকম বলছেন। আর তার মধ্যে একজন এমএলএ তো লোক হাসিয়েছে, তিনি এক হাতে লক্ষ্মীর ভাণ্ডারের হাঁড়ি আর এক হাতে অন্নপূর্ণা ভাণ্ডার যেটা তারা দেবেন, দুখানা ভাণ্ডার নিয়ে প্রচারে বেরিয়েছে। বোধহয় দাঁতন বা এরকম কিছু পশ্চিম মেদিনীপুরের কোনো কেন্দ্রের হবে। তাহলে কি, তার মানে তোমরা অলরেডি লক্ষ্মীর ভাণ্ডারের কাছে হেরে গেছো। আগে বলেছিলে সব মানুষকে ভিক্ষে দেওয়া হচ্ছে, এখন না, তোমরা তো দেখেছো যে সারা ভারতবর্ষে যেখানে এখন ভোট হচ্ছে, ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যে সমস্ত পরিকল্পনা, জনসেবা, জনকল্যাণমূলক, সমাজ কল্যাণমূলক যে সমস্ত প্রকল্প, সেইগুলোকে ইমপ্লিমেন্ট করছো, করে মানুষের মন জয় করার চেষ্টা করছো। আর নেকেডলি
অথচ এইগুলো কিন্তু অত্যন্ত সমালোচিত হয়েছে একটা সময় বিজেপির নেতা নেত্রীদের মুখে। এখন তোমরা অন্নপূর্ণা ভান্ডারের গল্প শোনাচ্ছ। আর যুবসাথীর কি বলছো না, যুবসাথী ভারতবর্ষে যুবসাথীর এই প্রমাণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে বেকারের সংখ্যা এত, বেকারের সংখ্যা তো সারা দেশেই আকাশ ছোঁয়া, সেটা কোনো সন্দেহ নেই। তবু পশ্চিমবঙ্গে অনেক বিকল্প রোজগারের রাস্তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মামাটি মানুষের সরকার খুলে দিয়েছে। তোমার নিজের হিসেব তথ্য পরিসংখ্যান বলছে 2025 সালের শেষ 3 মাস ভারতবর্ষে প্রায় 3.5 কোটি মানুষ কর্মহীন হয়েছে। তা তুমি তাদের জন্য কি ব্যবস্থা করেছো? কোনো ব্যবস্থা করতে পারো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষিত অশিক্ষিত যারা বেকার তাদের একটা মান্থলি একটা ভাতার ব্যবস্থা করেছে। সেটা একটা বিরাট যুব সম্প্রদায়ের কাছে একটা আশার আলো, এবং তারা জিনিসটাকে ভীষণভাবে একবারে আপনারা দেখেছেন যে ক্যাম্প হচ্ছে, সেই ক্যাম্পে একটা বেজায় ভিড়, তাতে বিজেপির বুক কেঁপে গেছে। এটা কাঁপবেই, কারণ আপনি ভাবুন এই আবার এসআইআর কথা ফিরে যেতে হবে, যে এসআইআর 2002 সালে হয়েছিল, 2 বছর ধরে হয়েছিল, এবং মাস্টারমশাইরা করতেন বিয়েরও কাজ, বোধহয় সকালবেলা বেরিয়ে 10-12টা করে তারপরে স্কুল চলে যেতেন। এত চাপাচাপি, আত্মহত্যা, মানসিক রোগে আক্রান্ত হওয়া, মৃত্যু, এসব কিচ্ছু হয়। এবারে হচ্ছে কেন না, 2-3 মাসের মধ্যে রেডি করে ফেলে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। কিন্তু আমার মনে হয় যে ওরা ভুল অঙ্ক, ভুল চালে কাজ করছে, এগোচ্ছে, পারবেন না। তার কারণ হচ্ছে যে এই যে অবস্থাটা সৃষ্টি হচ্ছে, যে আপনাকে এখন নামাতে হয়েছে। কেন? মানুষের ক্ষোভ, আধা সামরিক বাহিনী, তা তো ওই ইরাক ইরানের যে যুদ্ধক্ষেত্র, সেখানে হচ্ছে অবস্থাটা এখানে ভালো কি, তারা চেষ্টা করছে দেখানোর যে আমরা, আমাদের সঙ্গে মানুষ না থাকুক, আধা সামরিক বাহিনী আছে, আমরা তাকে নিয়ে লড়ে ভোটে ক্ষমতা দখল করব। আরে ভাই, পশ্চিমবঙ্গ তো বিহার নয়, পশ্চিমবঙ্গ মহারাষ্ট্রও নয়, মধ্যপ্রদেশও নয়। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন পাহারাদার আছে, যাকে ঘিরে মামাটি মানুষের সরকারের বিভিন্ন প্রকল্পকে সামনে রেখে মানুষ সবসময় স্বপ্ন দেখে। সেই স্বপ্ন এত সহজে ভাঙচুর করা যাবে না। আমি সেদিন এবারে বামপন্থীদের সম্ভাব্য প্রার্থীদের একজন নেত্রীর বক্তৃতা শুনছিলাম। তিনি খুব বড় মাপের নেত্রী, মানে তাকে প্রায় মমতার নাকি বিকল্প হিসেবেও সিপিএম আলিপুর ডিস্ট্রিক্টের কর্মকর্তারা ভাবে। তিনি বক্তৃতা দিচ্ছিলেন, প্রায় 15-20 মিনিট বক্তৃতাটা আমি শুনছিলাম। আমি দেখলাম সেই বক্তৃতায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে, উন্নয়ন নিয়ে আছে, দুর্নীতি নিয়ে আছে, অনেক কিছু কথা আছে। কিন্তু তারা তো 34 বছর ক্ষমতায় ছিলেন, বামপন্থী সিপিএমরা 34 বছর। 23 বছর মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, 11 বছর মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বক্তৃতাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোর সমালোচনা করতে পারছেন না, আবার বাম জমানায় 34 বছরে এমন কোনো প্রকল্পের কথা বক্তৃতায় বলতে পারছেন না যেটা দ্বারা সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ উপকৃত হয়েছে। বামপন্থী ভোটাররাই তো তৃণমূল কংগ্রেসের ভোটার হয়েছে পরবর্তীকালে। কেন? তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বামপন্থী ভাবধারা দেখতে পেয়েছে, যে তিনি সেইভাবে রাজ্যটাকে, একটা অঙ্গরাজ্য, আমাদের যুক্তরাষ্ট্রীয় দেশ, সেই দেশের একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, কিন্তু এই অঙ্গরাজ্যের মধ্যে তিনি প্রান্তিক মানুষ, এই যে বলে সর্বহারার একনাথতন্ত্র মুক্ত, বড় বড় কথা কমিউনিস্টরা বলে, কিন্তু সেই সর্বহারাদের দিশা দেখিয়েছেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাকে খুব সহজে মানুষের মন থেকে এই এসআইআর করে কিছু করা যাবে না। তার কারণ হচ্ছে তিনি মানুষের সঙ্গে আছে, মানুষ তার সঙ্গে আছে, এবং এই যে লড়াই, এসআইআর নিয়ে যে লড়াই,
এ লয়ে কি ভয়ঙ্কর পরিণতি বিজেপির জন্য সামনের বিধানসভা নির্বাচনে অপেক্ষা করছে সেটা বোধহয় বিজেপি এখনো পুরোটা বুঝতে পারছে না। এবং তারা এক একজন নেতা এক এক রকম বলছে, তারা হিন্দুত্বের কথা বলছে, তারা মুসলমানদের দেশ থেকে তাড়িয়ে দেবো ভোটে জিতলে, এসবও বলছে, কিন্তু স্থির হয়ে বুঝতে পারছেন না যে কোন ইস্যুটাকে ধরে আমরা এগুলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে জব্দ করতে পারবে। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে ভোটের দিনক্ষণ ঘোষণা মানে নির্ঘণ্ট যেটা, এবং তার পরবর্তী পরিস্থিতি, ইতিমধ্যে রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হিসাবে এমন নাম নিয়ে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতৃত্ব, একটা যথেষ্ট চমক তৈরি হয়েছে। এবং সেক্ষেত্রে বিজেপির প্রার্থী রাহুল সিনহা, তিনি সেইভাবে কোনো চমক না, কিন্তু এক্স ডিজি রাজীব কুমার বা চলচ্চিত্র শিল্পী কোয়েল, এরা তো অত্যন্ত পরিচিত মানুষের কাছে। এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনীতির লোককেই সবসময় এগিয়ে নিয়ে আসতে হবে সেইটা নেই, সেটা পশ্চিমবঙ্গে তিনি প্রায় 15 বছরের শাসনে এটা প্রমাণ করে দিয়েছে। এইটা একটা তার কাছে একটা বিরাট অ্যাডভান্টেজ, যে পশ্চিমবঙ্গের যে রাজনীতিকরণ সমস্ত কিছুতে সিপিএম 34 বছর ধরে করেছিল, যে রাজনীতির বাইরে কোনো মানুষকে আমি চিনি না, আমার দলের যে লোক নয় তার বাইরে আমি কাউকে চিনি না। মুখ্যমন্ত্রী কিন্তু সেই কালচারটাকে পাল্টে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই কালচারটাকে পুরো পাল্টে দিয়েছে। যে পেশার মানুষ হোক তাকে সে সম্মানের অধিকারী হলে তাকে সম্মান দিতে হবে, তার সম্মান প্রাপ্য। এইভাবে তিনি পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং তার প্রধান প্রতিপক্ষ বিজেপি, তাদের কি, তারা বাঙালি অস্মিতাকে আঘাত করে বাংলা এবং বাঙালিকে বারে বারে বঞ্চনা আঘাতের মধ্যে দিয়ে যে জায়গায় নিয়ে গিয়েছে, আমার তো মনে হয় যে সামনের যে বিধানসভা নির্বাচন সেটাও একটা বাঙালি অস্মিতা বনাম বিজেপি, এই ইস্যুটাও একটা মারাত্মক রূপ নেবে। এসআইআর তো আছেই, মানুষ ক্ষোভে ফুটছে, টকবক করে ফুটছে, যে ইভিএম মেশিনটা দেখতে পেলে তারা ছুটে গিয়ে সেখানে জবাব দেবে। এই প্রচন্ড হেনস্থা, কি বলে, হয়রানি এবং মৃত্যু পর্যন্ত হচ্ছে, তার চেয়ে বড় মর্মান্তিক জিনিস হতে পারে না। একটা গণতান্ত্রিক দেশে কি ভয়ঙ্কর স্বেচ্ছাচারিতা একটা সরকার এবং একটা নির্বাচন কমিশন মিলে করছে, মানুষ দেখছে। তাই বলছি যে আগামী দিন আমাদের যুদ্ধ টি-20 ম্যাচ পশ্চিমবঙ্গের কঠিন থেকে কঠিনতর হচ্ছে বিজেপির কাছে। তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের চরিত্র হলো যত চ্যালেঞ্জ সামনে আসবে তারা তত কঠিন হয়ে ওঠে এবং তাদের নেতৃত্ব আরো বলিষ্ঠ হয়ে ওঠে। সেভাবেই তারা এগিয়ে যাচ্ছে। আগামী দিন আমরা লক্ষ্য রাখবো যে পরিস্থিতি কোন দিকে যায়। আজ বাংলা ডিজিটাল চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের এই রাজনীতির টি-20 অনুষ্ঠান শোনার জন্য। আবার আগামী শনিবার আপনাদের সামনে আসবো। নমস্কার, ভালো থাকবেন।